আসসালামু আলাইকুম। আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। গণিতের কন্টেন্ট ধরে প্রতিটা চ্যাপ্টার আপনাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব। আমি এখানে মূলত চৌম্বক অংশগুলো যেগুলো পরীক্ষাতে আসে, যেগুলো থেকে এমসিকিউ বা রিটেনে আসে সেগুলো আমি তুলে ধরার চেষ্টা করব। আজকে প্রথমে আমি বাস্তব সংখ্যা দিয়ে শুরু করছি। এগুলো মূলত বিসিএস এর সিলেবাসের কন্টেন্ট ধরে আলোচনা করার চেষ্টা করব। বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা হচ্ছে যে সংখ্যার বর্গমূল করা যায় তাকে বাস্তব সংখ্যা বলে। প্রত্যেক জীবনে ব্যবহৃত সংখ্যাগুলোকে বাস্তব সংখ্যা বলে। ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা এবং শূন্যকে একত্রে বাস্তব সংখ্যা বলে। অর্থাৎ যাবতীয় সংখ্যাকেই বাস্তব সংখ্যা বলে। মূলদ, অমূলদ সব সংখ্যাকেই কি বলে? বাস্তব সংখ্যা বলে। এর ভিতরে কি আছে? ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা বা শূন্য। যেমন একটি সরল রেখার মাঝে থেকে শূন্য, ডানে ডানে থাকে ধনাত্মক, বামে থাকে ঋণাত্মক। এই সকল সংখ্যাকে কি বলে? বাস্তব সংখ্যা। আর অবাস্তব সংখ্যা হচ্ছে কি? যে সংখ্যার বর্গমূল করা যায় না তাকে অবাস্তব সংখ্যা বলে। কোনো বাস্তব রাশির সাথে অবাস্তব রাশি থাকলে সেটি অবাস্তব রাশি হয়। বাস্তব রাশির সাথে অবাস্তব রাশি থাকলে সেটি অবাস্তব রাশি বলে সেটিকে। বাস্তব সংখ্যাকে মূলত দুইটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কি মূলদ সংখ্যা, আরেকটা হচ্ছে অমূলদ সংখ্যা। একটা মূলদ সংখ্যা, আরেকটা অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যার দুইটি পার্ট। প্রথমটি হচ্ছে পূর্ণ সংখ্যা, আরেকটি হচ্ছে কি ভগ্নাংশ। মূলদ সংখ্যাকে দুইটি পার্টে ভাগ করা হয়েছে, একটা পূর্ণ সংখ্যা আরেকটি ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা যেটা আছে, পূর্ণ সংখ্যার পার্ট হচ্ছে কি ধনাত্মক বা শূন্য বা ঋণাত্মক। এই তিনটি ভাগে ভাগ করা হয়েছে পূর্ণ সংখ্যাকে। পূর্ণ সংখ্যা হচ্ছে তিন প্রকার: ধনাত্মক পূর্ণ সংখ্যা বা জিরো, আর একটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক যে পূর্ণ সংখ্যাটা আছে এটা হচ্ছে কি মৌলিক সংখ্যা বা এক, আর একটা হচ্ছে কি যৌগিক সংখ্যা। মৌলিক সংখ্যা বা এক, আর একটা হচ্ছে যৌগিক সংখ্যা। এটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যার শ্রেণী বিভাগ। আর ভগ্নাংশ, এবার ভগ্নাংশ সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ আর একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ হচ্ছে দুই প্রকার: প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশটি এসেছে। আর দশমিক ভগ্নাংশ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ আর অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। আর এদিকে অমূলদ যে সংখ্যাটি ছিল, অমূলদ সংখ্যার শ্রেণী বিভাগ হচ্ছে কি অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। এই ছিল বাস্তব সংখ্যা শ্রেণী বিভাগ। এটি মূলত জানতে হবে, এই চ্যাপ্টার পড়তে হলে এটি অবশ্যই জানতে হবে। তো এখন আমরা দেখব যে এটির যে মেন পয়েন্টগুলো আছে সেগুলো আমরা চেনার চেষ্টা করব, সেগুলো সম্পর্কে জানার চেষ্টা করব। প্রথমেই প্রকৃত ভগ্নাংশ। যে ভগ্নাংশের লব হর অপেক্ষা ছোট তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। কি বলছে? যে ভগ্নাংশের লব হর অপেক্ষা ছোট তাকে কি বলে? প্রকৃত ভগ্নাংশ বলে। প্রকৃত ভগ্নাংশ এক থেকে ছোট হয়। প্রকৃত ভগ্নাংশ কি এক থেকে ছোট হয়। আমরা জানি যে উপরেরটাকে, ভগ্নাংশের উপরেরটাকে কি বলে? লব বলে, আর নিচেরটাকে বলে হর। তাহলে কি বলছে? যে ভগ্নাংশের লব হর অপেক্ষা ছোট, হ্যাঁ, তাহলে কি এই যে লব এক, হর হচ্ছে 7 থেকে ছোট, তাহলে এটি একটি কি প্রকৃত ভগ্নাংশ। আর এই ভগ্নাংশটা যদি আমরা মান বের করি, যে 1কে 7 দিয়ে যদি ভাগ করি তাহলে সেটি অবশ্যই কি 1-এর থেকে ছোট হবে। এরপর হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। যে ভগ্নাংশের লব হর অপেক্ষা বড় তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। সরি, এখানে প্রকৃত হয়েছে, এখানে অপ্রকৃত হবে। যে ভগ্নাংশের লব হর অপেক্ষা বড় তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। এই প্রকৃতর উল্টাই হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। যেমন 8/3, এই যে লব 8, হর 3-এর থেকে বড়, এজন্য এটি অপ্রকৃত ভগ্নাংশ। এরপরে হচ্ছে কি মিশ্র ভগ্নাংশ। যেসব ভগ্নাংশে পূর্ণ সংখ্যার সঙ্গে প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে সেগুলোকে কি বলে? মিশ্র ভগ্নাংশ বলে। কি বলছে? যেসব ভগ্নাংশে পূর্ণ সংখ্যার সঙ্গে, পূর্ণ সংখ্যা মানে এই যে 2 পূর্ণ সংখ্যার সঙ্গে প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে। প্রকৃত ভগ্নাংশ মানে কি? যে ভগ্নাংশের লব হর অপেক্ষা ছোট তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। তাহলে কি বলছে? যে পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে সেগুলো হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এই যে এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। পূর্ণ সংখ্যার সাথে একটা কি প্রকৃত ভগ্নাংশ যুক্ত আছে, জন্য এটি মিশ্র ভগ্নাংশ। এরপরে কি সসীম দশমিক ভগ্নাংশ। যে দশমিক ভগ্নাংশের শেষ আছে
তাকে কি বলে? সসীম দশমিক ভগ্নাংশ। মানে কি? নির্দিষ্ট একটি স্থানে থেমে যায় যে ভগ্নাংশের মান, সেটা হচ্ছে কি? সসীম দশমিক ভগ্নাংশ। যেমন দেখেন 4.25, এই যে 25 এখানেই শেষ হয়ে গেছে, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে দেখবেন যে শেষ হয় না, চলতেই থাকে, রানিং অবস্থায় থাকে, সেগুলো কিন্তু সসীম দশমিক ভগ্নাংশ নয়। সসীম অর্থটি দেখেন, সসীম অর্থ কি? যার শেষ আছে। এই মিনিং অর্থ দ্বারাই কিন্তু বোঝা যাচ্ছে যে এটা বিষয়টা কি হবে। হ্যাঁ, তাহলে কি সসীম দশমিক ভগ্নাংশ কি? যে দশমিক ভগ্নাংশের শেষ আছে তাকেই সসীম দশমিক ভগ্নাংশ বলে। এরপরে অসীম দশমিক ভগ্নাংশ। যে দশমিক ভগ্নাংশের শেষ নেই তাকে অসীম দশমিক ভগ্নাংশ বলে। মানে অসীম দশমিক ভগ্নাংশের কি নেই? শেষ নেই, শুরু আছে শেষ নেই, রানিং চলতেই থাকবে। যেমন 3.1416258666 ডট 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 এরকম চলতেই থাকবে, এজন্য এটা কি হচ্ছে? নাম অসীম দশমিক ভগ্নাংশ। এবার অসীম আবৃত ভগ্নাংশ। যেসব দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর ডানে একটি অঙ্ক ক্রমান্বয়ে বারবার বা একাধিক অঙ্ক পর্যায়ক্রমে বারবার আসে তাদের আবৃত বা পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশ বলা হয়। আবৃত বা পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশে যে অংশ বারবার অর্থাৎ পুনঃ পুনঃ হয় তাকে আবৃত অংশ বলে। অর্থাৎ কি বলছে? যে দশমিক ভগ্নাংশে দশমিকের পরে কোনো সংখ্যা একই কোনো সংখ্যা বারবার চলতেই থাকে, সেটাই হচ্ছে কি? অসীম আবৃত ভগ্নাংশ। আর আবৃত অংশ হচ্ছে যেমন দশমিকের পরে যেটা একই রকম রিপিট হয়, সেটা হচ্ছে আবৃত অংশ। যেমন দেখেন এখানে 3.333, মানে যতগুলো চলতে আছে সবগুলোই কি 3, তাহলে এটা হচ্ছে কি? অসীম আবৃত ভগ্নাংশ। আর এর ভিতরে এই যে একই রকম চলতে আছে, এটা হচ্ছে কি? আবৃত ভগ্নাংশ, আবৃত অংশ এটাকে বলছে। তারপরে দেখেন 10-এর পরে 2 3 4 5 6 4 5 6, দেখেন তাহলে এই যে 4 5 6 4 5 6, এই যতবার আসবে এরপরে ততবারই এই সংখ্যাটাই আসবে, যে 4 5 6 4 5 6। তাহলে কি? এটা একটি অসীম আবৃত ভগ্নাংশ। আর এর ভিতরে 4 5 6 4 5 6 হচ্ছে আবৃত অংশ। ইত্যাদি আবৃত বা পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশ। প্রথম পৌনঃপুনিক দশমিকে 3 হলো আবৃতাংশ। এই 3 হলো কি? প্রথম পৌনঃপুনিক ভগ্নাংশে 3 হলো আবৃতাংশ, এবং দ্বিতীয় পৌনঃপুনিক দশমিকে 4 5 6 4 5 6, কারণ এটা বারবার আসতেছে, এজন্য এটা হচ্ছে কি? এটা হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশের আবৃতাংশ। আবৃত অঙ্কগুলো বারবার উপস্থিতি বোঝানোর জন্য তাদের উপরে পৌনঃপুনিক, এটার নাম হচ্ছে পৌনঃপুনিক চিহ্ন, আবৃত বা পৌনঃপুনিক বিন্দু ব্যবহার করা হয়। যেমন 3.3333, এভাবে আমরা না লিখে 3.3-এর উপর একটা পৌনঃপুনিক বা আবৃত চিহ্ন দিয়ে দিই, এটার মানে বোঝায় হচ্ছে 3.333, মানে 3 হচ্ছে রানিং, চলতেই আছে। এরকম 10.23 4 5 6 4 5 6 4 5 6 এভাবে লেখার চেয়ে আমরা 10.23 4 এর উপরে এটা 4-এর উপর দেওয়া হবে না, 5 6, এই যে 4 5 6 4-এর উপর একটা দিয়েছি, 6-এর উপর দিয়েছি, মানে এখান থেকে এই পর্যন্ত চলতে থাকবে, 4 5 6 চলতেই থাকবে, 4 5 6 চলতেই থাকবে। আমরা বারবার না লিখে পৌনঃপুনিক দিয়ে দিই, যাতে এটা একটা সাইন বোঝাচ্ছে। এই সাইনের অর্থ হচ্ছে যে এটা চলতেই থাকবে। এরপরে অসীম অনাবৃত ভগ্নাংশ। অসীম অনাবৃত ভগ্নাংশ। যেসব দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর ডানে বিভিন্ন অঙ্ক বারবার আসে তাদের অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ বলে। কি বলছে? যেসব দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর ডানে বিভিন্ন অঙ্ক বারবার আসে তাদের অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ বলে। মানে দশমিক সংখ্যার এই দশমিক বিন্দুর পরে বিভিন্ন টাইপের সংখ্যা বারবার আসে, চলে আসে, তাদেরকে কি বলে? অসীম অনাবৃত ভগ্নাংশ বলে। পৌনঃপুনিক নাই উপরে, মানে আবৃত অংশ নাই, এজন্য এটা অনাবৃত, আর বারবার চলে আসছে, এজন্য এটি অসীম। আর টোটালটার নাম হচ্ছে অসীম অনাবৃত ভগ্নাংশ। এরপরে পূর্ণবর্গ সংখ্যা। যে সকল সংখ্যার একক স্থানীয় মান 2 3 7 8, একক স্থানীয় মান, যে সকল সংখ্যার একক স্থানীয় মান 2 3 7 8 অথবা শেষে 3টি শূন্য থাকে তা কখনো পূর্ণবর্গ হতে পারে না। তা কখনো পূর্ণবর্গ হতে পারে না। যেমন 12-র একক স্থানীয় মান 2, 13 3, 17 7, 18 8, এগুলো কিন্তু একক পূর্ণবর্গ সংখ্যা হতে পারে না। যেমন 25
25 একটি পূর্ণবর্গ সংখ্যা এবং এর একক স্থানীয় অঙ্ক মান 5। আর এটা পূর্ণ সংখ্যা কিভাবে, পূর্ণবর্গ সংখ্যা আমরা কিভাবে যাচাই করব? 25কে যেমন আমরা যদি স্কয়ার রুট করি তাহলে এটার উত্তর কত হচ্ছে 5, 5 5 25। এই যে তাহলে 25 একটি পূর্ণবর্গ সংখ্যা। এমন হচ্ছে 16, হ্যাঁ 4 গুণ 4 সমান 16 একটি পূর্ণবর্গ সংখ্যা। আশা করি বুঝতে পারছেন। এরপর হচ্ছে মৌলিক সংখ্যা। 1 থেকে 100 এর ভিতরে মোট মৌলিক সংখ্যা হচ্ছে কয়টি? 25টি। 1 থেকে 100 এর ভিতরে মোট মৌলিক সংখ্যা হচ্ছে 25টি। অনেক সময় প্রশ্নে আসে এমসিকিউতে যে 1 থেকে 100 এর ভিতরে মোট মৌলিক সংখ্যা কতটি? উত্তর হবে 25টি। সো এগুলো মুখস্থ করে রাখতে হবে। 1 থেকে 10 এর ভিতরে মৌলিক সংখ্যা 4টি। এভাবে ছেদ করে প্রশ্ন আসতে পারে যে 1 থেকে 10 বা 11 থেকে 20 এর ভিতরে মৌলিক সংখ্যা কয়টি? এরকম ভাবে প্রশ্ন আসতে পারে। সো এভাবে মুখস্থ রাখতে হবে আপনাদের যে 1 থেকে 10 এর ভিতরে মৌলিক সংখ্যা 4টি। 11 থেকে 20 এর ভিতরে মৌলিক সংখ্যা 4টি। আচ্ছা আপনাদের আমি একটু সংক্ষেপে বলে দিই মৌলিক সংখ্যা কাকে বলে। যে সংখ্যাকে ভাঙা যায় না সেগুলি হচ্ছে মৌলিক সংখ্যা। হ্যাঁ, যেমন দেখেন 4কে আপনি 2 গুণ 2 দ্বারা ভাঙতে পারছেন কিন্তু 3কে আপনি ভাঙতে পারছেন না, এজন্য 3 হচ্ছে মৌলিক সংখ্যা। হ্যাঁ, এটা হচ্ছে বেসিক রুলস আর কি মৌলিক সংখ্যার। আবার শুরু করি। 1 থেকে 100 এর ভিতরে মোট মৌলিক সংখ্যা 25টি। 1 থেকে 10 এর ভিতরে মৌলিক সংখ্যা 4টি। 11 থেকে 20 এর ভিতরে মৌলিক সংখ্যা 4টি। 21 থেকে 30 এর ভিতরে মৌলিক সংখ্যা 2টি। 31 থেকে 40 এর ভিতরে মৌলিক সংখ্যা 2টি। আর 41 থেকে 50 এর ভিতরে মৌলিক সংখ্যা 3টি। 51 থেকে 60 এর ভিতরে মৌলিক সংখ্যা 2টি। 61 থেকে 70 এর ভিতরে মৌলিক সংখ্যা হচ্ছে কয়টি? 2টি। 71 থেকে 80 এর ভিতরে মৌলিক সংখ্যা 3টি। 81 থেকে 90 এর ভিতরে মোট মৌলিক সংখ্যা হচ্ছে 2টি এবং 91 থেকে 100 এর ভিতরে মৌলিক সংখ্যা 2টি। এই যে এতগুলো আমরা পড়লাম এগুলো শর্টকাট আমরা মনে রাখবো কিভাবে। মৌলিক সংখ্যা হচ্ছে 44, 223, 223, 21। 44, 223, 223, 21। এর মানে হচ্ছে যে 1 থেকে 10 এর ভিতরে 4টি, 11 থেকে 20 এর ভিতরে 4টি, 21 থেকে 30 এর ভিতরে 2টি। এভাবে আমরা মনে রাখবো। তেমন হচ্ছে 44, 223, 223, 21। অর্থাৎ কত হচ্ছে 4 4 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25। এই যে 25টি মিলে যাচ্ছে, দেখছেন? তাহলে 1 থেকে 100 এর ভিতরে মোট মৌলিক সংখ্যা 25টি। তাহলে এখানে একটু কারেকশন করতে হবে যে 91 থেকে 100 এর ভিতরে মৌলিক সংখ্যা হচ্ছে কয়টি? একটি হবে। ঠিক আছে? তাহলে মনে রাখার উপায় হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যার মনে রাখার উপায় হচ্ছে 44, 223, 223, 21। যদি আমাদের প্রশ্নে আসে যে 21 থেকে 30 এর ভিতরে মৌলিক সংখ্যা কতটি? তাহলে কি আমরা পারবো না? কয়টি? 2টি। এই যে 2টি, এটা হচ্ছে 21 থেকে 30 এর ঘর। আবার যদি বলে হচ্ছে যে 11 থেকে 30, তাহলে আমরা এই দুইটা যোগ করব। কয়টি হচ্ছে? 4 আর 2 6টি। এরকম আর কি। এরকম ভাবে আপনারা একটু টেকনিক্যালি প্রশ্নগুলো আসতে পারে, আপনারা একটু যাচাই করে উত্তরগুলো দিয়ে দিবেন। সিম্পল। এরপরে 1 থেকে 100 অবধি মৌলিক সংখ্যার যোগফল। 1 থেকে 100 অবধি যে টোটাল মৌলিক সংখ্যাগুলো আছে, যেমন হচ্ছে কত 3 5 7 এরকম, যে 1 থেকে 100 অবধি যে মৌলিক সংখ্যাগুলো আছে তাদের টোটাল সংখ্যার যোগফল হবে কত? 1060। মনে রাখবেন 1060। 100 থেকে 200 এর ভিতরে মোট মৌলিক সংখ্যা কতটি আছে? 21টি। যেমন হচ্ছে দেখেন 1 থেকে 100 এর ভিতরে মোট মৌলিক সংখ্যা কয়টি আছে? 25টি। তেমন 100 থেকে 200 এর ভিতরে মোট মৌলিক সংখ্যা হচ্ছে 21টি। 2 ক্ষুদ্রতম ও একমাত্র জোড় মৌলিক সংখ্যা। 2 হচ্ছে কি? খুবই গুরুত্বপূর্ণ। 2 হচ্ছে ক্ষুদ্রতম এবং একমাত্র জোড় মৌলিক সংখ্যা। 2 কিন্তু যৌগিক সংখ্যা না বা হচ্ছে অন্য কোনো সংখ্যা না। 2 হচ্ছে কি? মৌলিক সংখ্যা। হয়তো আমরা ভাবি যে হচ্ছে 2 তো হচ্ছে জোড় সংখ্যা, আর জোড় সংখ্যা সাধারণত মৌলিক সংখ্যা হয় না। সো 2 কিন্তু মৌলিক সংখ্যা না, এরকম আমরা ভাবতে পারি, কিন্তু না, আসলে কি 2 হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম এবং একমাত্র জোড় মৌলিক সংখ্যা। মনে রাখবেন, অবশ্যই মনে রাখবেন। তারপরে 1 কোনো মৌলিক সংখ্যা নয়। 1 হচ্ছে কি? কোনো মৌলিক সংখ্যা নয়। এটি হচ্ছে নিউট্রাল সংখ্যা। 1 কোনো মৌলিক সংখ্যা নয়, নিরপেক্ষ। গণিতে অঙ্ক আছে মোট 10টি, 0 থেকে 9 পর্যন্ত। গণিতে অঙ্ক আছে 0 থেকে 9 পর্যন্ত মোট
10টি। গণিতে কয়টি অঙ্ক আছে? মোট 10টি। আর সার্থক অঙ্ক 9টি। সার্থক অঙ্ক 9টি কেন? এই যে শূন্য কোনো সার্থক অঙ্ক না, তাহলে 10টির ভেতরে শূন্য বাদ দিলে কয়টি থাকে? মোট 9টি। 1 2 3 4 5 6 7 8 9, এটা হচ্ছে টোটাল 9টি। গণিতে মোট অঙ্ক হচ্ছে 10টি শূন্য সহ, আর সার্থক অঙ্ক শূন্য বাদে মোট 9টি। তাহলে শূন্য কি? শূন্য হচ্ছে কি সহকারী অঙ্ক, সার্থক অঙ্ক নয়, শূন্য হচ্ছে সহকারী অঙ্ক। তাহলে কি হলো? সহকারী অঙ্ক মোট কয়টি? একটি। কি? শূন্য। আচ্ছা, যুগ্ম বা জোড় সংখ্যা, যুগ্ম বা জোড় সংখ্যা যাচাই করার উপায় কি? 2n + 2 বা 2n দ্বারা। আচ্ছা, এটা আমি বুঝিয়ে দিচ্ছি যে 2n + 2 দ্বারা যুগ্ম বা জোড় সংখ্যা যাচাই করা হয়। যেমন n এর মান আপনার ইচ্ছা মতো ধরে নিন, একটা n এর মান ইচ্ছা মতো ধরে নিন। যদি আপনি এখানে ধরেন 3 ধরলেন, তাহলে কি 2 এর সাথে 3 গুণ করলে কত হয়? 6 হয়। 6 এর সাথে 2 যোগ করলে 8 হয়। দেখেন 8 একটি কি যুগ্ম বা জোড় সংখ্যা। বা 2 এর সাথে 3 গুণ করে n এর মান 3 বসিয়ে 2 এর সাথে 3 গুণ করলেন, কত হচ্ছে? 6। তাহলে 6 একটি যুগ্ম বা জোড় সংখ্যা। আচ্ছা, আমরা 3 বাদে অন্য একটি সংখ্যা ধরি। কত ধরবো? 4 ধরলাম। তাহলে কত হচ্ছে? n এর মান 4, 4 এর সাথে 2 গুণ করলে 4 দোকানে 8, 8 এর সাথে 2 যোগ করলাম, তাহলে সেটা একটা 10 হলো। 10ও একটি যুগ্ম বা জোড় সংখ্যা। আবার এখানে n এর মান 4 ধরলে 4 এর সাথে 2 গুণ করলে 4 দোকানে 8 হয়, 8ও একটি জোড় বা যুগ্ম সংখ্যা। তাহলে যুগ্ম বা জোড় সংখ্যা হচ্ছে কত? 2n + 2 বা 2n, এটা হচ্ছে যুগ্ম বা জোড় সংখ্যার সূত্র, ইকুয়েশন। 2n + 2 এটা থাকলে সেটা কি? যুগ্ম বা জোড় সংখ্যা। এমসিকিউ এরকম প্রশ্ন হতে পারে যে নিচের কোনটি দ্বারা যুগ্ম সংখ্যা প্রকাশ করে? তাহলে কি হবে উত্তর? 2n + 2। অযুগ্ম বা বিজোড় সংখ্যা, এটা যাচাই করার উপায় হচ্ছে 2n + 1। n এর মান এই সূত্রে, এই সমীকরণে আপনি n এর মান যাই ধরবেন না কেন, সেটা হচ্ছে অযুগ্ম বা বিজোড় সংখ্যা বের হবে। যদি আমরা n এর মান 3 ধরি, তাহলে 3 এর সাথে 2 গুণ করতে হবে। 3 দোকানে 6, 6 এর সাথে 1 যোগ করলে 7, সেটা কি হয়ে যাচ্ছে? 7 একটি বিজোড় সংখ্যা বা অযুগ্ম সংখ্যা। আচ্ছা, আবার n এর মান যদি আবার 4 ধরি, তাহলে 4 দোকানে 8, 8 এর সাথে আবার 1 যোগ করলে 9 হয়ে যাচ্ছে, সেটাও কি অযুগ্ম বা বিজোড় সংখ্যা। আপনি এইভাবে যতই ধরবেন ততই অযুগ্ম বা বিজোড় সংখ্যা বের হবে। তাহলে অযুগ্ম বা বিজোড় সংখ্যার ইকুয়েশন হচ্ছে 2n + 1। মনে রাখবেন এটা, এগুলো কিন্তু অনেক সময় আসে পরীক্ষার প্রশ্নে। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস দেখেন, সহমৌলিক। সহমৌলিক হচ্ছে কি? যদি দুইটি সংখ্যার এক ভিন্ন কোনো সাধারণ গুণনীয়ক না থাকে, তাহলে তাদেরকে পরস্পরের সহমৌলিক বলে। কি বলছে? যদি আমরা দুইটি সংখ্যা ভেঙে এক ভিন্ন অন্য কোনো সাধারণ গুণনীয়ক, মানে কি কমন কোনো গুণনীয়ক না পায়, তাহলে সেটাই হচ্ছে কি তারা পরস্পরের কি সহমৌলিক। যেমন আমরা 8কে ভাঙি, 8 আর 9কে দিয়ে যাচাই করি। 8কে যদি আমরা ভাঙি, তাহলে 8কে কত পাচ্ছি? 2 গুণ 2 গুণ 2 গুণ 1, এটাই তো আমরা পাই 8কে ভাঙলে। 2 দোকানে 4, 4 দোকানে 8, 8 একে 8, এটা পাই। আবার 9কে ভাঙলে আমরা পাই 3 গুণ 3, 3 তিরিকে 3 3 9 হয়, আর সাথে 1, 9 একে 9। আচ্ছা, এখানে দেখেন এই যে গুণনীয়কগুলোর ভিতরে 8 আর 9 এর গুণনীয়কগুলোর ভিতরে কমন কোনটা? কমন 1। হ্যাঁ, এক ভিন্ন তো অন্য কোনো সাধারণ গুণনীয়ক নাই, এজন্য 8 আর 9 পরস্পরের সহমৌলিক। এখানে 1 বাদে কোনো সাধারণ গুণনীয়ক নেই, এজন্য এরা পরস্পরের কি সহমৌলিক। তাহলে যদি প্রশ্ন এরকম আসে যে নিচের কোন দ্বয় পরস্পরের সহমৌলিক, কোন জোড়া পরস্পরের সহমৌলিক, তাহলে কি আপনারা এভাবে যাচাই করে উত্তরটা বসিয়ে দিবেন। এরপরে যে চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে মূলদ আর অমূলদ সংখ্যা যাচাই। হ্যাঁ, জাস্টিফাই করতে হবে মূলদ আর অমূলদ সংখ্যা। আসতে পারে প্রশ্নে নিচের কোনটি মূলদ সংখ্যা, বা নিচের কোনটি অমূলদ সংখ্যা, বা নিচের কোনটি মূলদ সংখ্যা নয়। এরকম ভাবে প্রশ্ন প্রায় এসে থাকে, আপনারাও জানেন প্রায় এসে থাকে। তো এটা আমরা বিস্তারিতভাবে আমরা জেনে রাখবো, কারণ এটি থেকে আমাদের প্রায় প্রশ্ন এসে থাকে। 1-2টা মার্কস আমরা যাতে পেতে পারি, এজন্য আমরা এগুলো অবশ্যই ভালোভাবে জেনে রাখবো। মূলদ সংখ্যা আমরা কিভাবে চিনব? মূলদ সংখ্যা চেনার যে 5টা ওয়ে আমরা মনে রাখবো মূলদ সংখ্যা। একটা প্রথম হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা যা দ্বারা ভগ্নাংশ গঠন করা যায়। মূলদ সংখ্যা খুবই একটা সিম্পল সংখ্যা। স্বাভাবিক সংখ্যা যা দ্বারা কি ভগ্নাংশ গঠন করা যায়। হ্যাঁ, যেমন a b এগুলো দ্বারা কিন্তু আপনি ভগ্নাংশ গঠন করতে পারবেন। a/b বা a/1 b/1 এগুলো দ্বারা কি আপনি এটা সহজেই ভগ্নাংশ গঠন করা যাচ্ছে। তাহলে কি মূলদ সংখ্যা দ্বারা কি সহজেই ভগ্নাংশ গঠন করা যায়। 2 নম্বর,
শর্ত, প্রত্যেক পূর্ণ সংখ্যা একটি মূলদ সংখ্যা। তাহলে কি বলছে যে প্রত্যেক পূর্ণ সংখ্যা একটি মূলদ সংখ্যা, কারণ পূর্ণ সংখ্যা দ্বারা ভগ্নাংশ রূপে প্রকাশ করা যায় বা পূর্ণ সংখ্যা দ্বারা ভগ্নাংশ গঠন করা যায়। প্রথম টার্মের পাশাপাশি দ্বিতীয় টার্মটি, যে স্বাভাবিক সংখ্যা দ্বারা যা, এটি একটি স্বাভাবিক সংখ্যা যা দ্বারা ভগ্নাংশ গঠন করা যায়। আরেক দ্বিতীয়বার কি বলছে, এটি একটি পূর্ণ সংখ্যা যা দ্বারা ভগ্নাংশ রূপে প্রকাশ করা যায়, যেমন এ। হ্যাঁ, এ একটি পূর্ণ সংখ্যা। আবার এ কে আমরা a/1 ভগ্নাংশ আকারেও লিখতে পারছি, সমান a/1 সমান a, এভাবেও কিন্তু আমরা লিখতে পারি। তাহলে কি, প্রত্যেক পূর্ণ সংখ্যা একটি মূলদ সংখ্যা, কারণ পূর্ণ সংখ্যা দ্বারা ভগ্নাংশ রূপে প্রকাশ করা যায়। দুইটা টার্মে আমরা বুঝতে পারছি যে এগুলো মূলদ সংখ্যা হবে। তৃতীয় টার্মে কি বলছে দেখি, চলেন। মূলদ সংখ্যাকে দশমিকে প্রকাশ করলে তা পৌনঃপুনিক হয়ে শেষ হয়ে যাবে, মানে কি সসীম। মূলদ সংখ্যাকে দশমিকে প্রকাশ করলে তা পৌনঃপুনিক হয়ে শেষ হয়ে যাবে, মানে এটার একটা শেষ অবস্থান আছে, যেমন 3.125 বা 4.25 বা 5.21, এরকম যে টিকটিক এটার কি শেষ আছে। মূলদ সংখ্যাকে দশমিকে প্রকাশ করলে তা পৌনঃপুনিক হয়ে কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ। তারপর 4 নম্বর টার্মে কি বলছে, দশমিক বিন্দুর সংখ্যা সসীম হলে তা মূলদ হবে। একই বিষয়, যে দশমিক বিন্দুর সংখ্যা কি হবে, সসীম বা শেষ থাকলে, দশমিক বিন্দুর সংখ্যা যদি শেষ হয় বা সসীম হয় তাহলে সেটি কি হবে, মূলদ সংখ্যা। 5 নম্বর হচ্ছে, শূন্য, স্বাভাবিক সংখ্যা, প্রকৃত সংখ্যা, অপ্রকৃত সংখ্যা সবই কি মূলদ সংখ্যা। শূন্য, স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে, স্বাভাবিক সংখ্যা যেমন 1 2 3 4 এগুলো স্বাভাবিক সংখ্যা যেগুলো আছে, স্বাভাবিক সংখ্যা আপনি যেমন হচ্ছে 1, এরকম আর কি স্বাভাবিক সংখ্যা যেগুলো হয়, মানে অমূলদ সংখ্যা বাদে আর কি স্বাভাবিক সংখ্যা। প্রকৃত সংখ্যা, অপ্রকৃত সংখ্যা সবই কি মূলদ সংখ্যা। উদাহরণ হিসেবে আমরা যেগুলো দেখি, যে 0 একটি মূলদ সংখ্যা, 1 একটি মূলদ সংখ্যা, 1 কে তারপরে ভগ্নাংশ আকারে যেগুলো লেখা যাচ্ছে 1/2, এটি একটি মূলদ সংখ্যা। তারপরে 0.444 এই যে এগুলো হচ্ছে কি মূলদ সংখ্যা, কারণ এগুলো হচ্ছে একই রকম সংখ্যা বারবার যখন রিপিট হবে সেটাও কি মূলদ সংখ্যা। দশমিকের পরে একই রকম সংখ্যা বারবার যখন রিপিট হবে, তাহলে দেখেন এখানে টার্মটা দেখেন, ক্লিয়ার হয়ে যান, যে যখন দশমিকের পরে শেষ হয়ে যাবে, হ্যাঁ, ভিন্ন রকম সংখ্যা দশমিকের পরে শেষ হয়ে যাবে, বা দশমিকের পরে একই রকম সংখ্যা চলতে থাকবে, চলতে থাকার সময় কি হবে, একই রকম সংখ্যা, আর বা দশমিকের পরে শেষ হয়ে যাবে এরকম সংখ্যা থাকলে সেটাও কি হবে, মূলদ সংখ্যা। আচ্ছা, এই যে যেমন এখানে হচ্ছে রুট ওভার আছে, যে আমরা হয়তো ভাবতে পারি যে রুট ওভার থাকলে সেটা অমূলদ হবে, কিন্তু না, কিন্তু রুট ওভারটাকে আপনাকে বা একটু কৌশলগত উপায়ে দেখতে হবে। যেমন রুট ওভার 9 এর উপরে রুট ওভার আছে, 9 কে আমরা যদি ভাঙি তাহলে কি হয়ে যাচ্ছে 3, এই যে সুন্দর করে 3 চলে আসছে, 3 একটি স্বাভাবিক সংখ্যা, তাহলে এটা কি হচ্ছে মূলদ সংখ্যা হয়ে যাচ্ছে। কিন্তু আবার কিন্তু রুট ওভার 7 কে আমরা ভাঙতে পারছি না এইভাবে, হ্যাঁ, আবার কিন্তু রুট ওভার 25 তাহলে 5 হয়ে যাচ্ছে, 5 কিন্তু তাহলে একটি কি স্বাভাবিক সংখ্যা, তাহলে 5 একটি মূলদ সংখ্যা হয়ে যাচ্ছে। এগুলো আপনারা একটু দেখবেন পরীক্ষার খাতায়, অনেক পরীক্ষার প্রশ্নে অনেক সময় আপনাকে ঘাবড়িয়ে দেওয়ার জন্য এভাবে থাকতে পারে, আপনি একটু জাস্ট সিম্পলি জাস্টিফাই করলে বুঝতে পারবেন এগুলো। তারপরে দেখেন 5.232323, এই যে 232323 এগুলো একই রকম মান চলতেই আছে, তাহলে এটি একটি কি মূলদ সংখ্যা হবে। তারপরে এরকম মাঝে মাঝে এরকমটা দেখা যায় যে √9/16, এটা কি, এটা প্রথম দৃষ্টিতে দেখে অমূলদ সংখ্যা মনে হতে পারে, কিন্তু এটি অমূলদ সংখ্যা না। কারণ হচ্ছে √9 কে ভাঙলে কি পাওয়া যায়, 3 পাওয়া যায়, আর √16 কে ভাঙলে 4×16 পাওয়া যায়, যে একটা সুন্দর শেপ চলে আসছে, এই যে, তাহলে কি এটা স্বাভাবিক ভগ্নাংশ, তাহলে এটি কি একটি মূলদ সংখ্যা। এই ছিল মূলদ সংখ্যার প্রপার্টিজ বা বৈশিষ্ট্য, এই ফিচার্স মূলদ সংখ্যার একটু। এরপর আমরা দেখব অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা কি, সোজা বাংলায় যেগুলো মূলদ সংখ্যা নয় সেগুলোই হচ্ছে অমূলদ সংখ্যা। যেগুলোই মূলদ সংখ্যা নয় মানে কি, মূলদ সংখ্যা বাদে যেগুলো আছে সেগুলোই হচ্ছে কি অমূলদ সংখ্যা। তারপর আমরা দেখে নিই, চলেন। 1 নম্বর টার্ম, পূর্ণবর্গ নয়, একক স্থানীয় মান 2 3 7 8, যেগুলো পূর্ণবর্গ নয় এমন কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল করলে সেটি অমূলদ সংখ্যা হবে। যে সংখ্যাগুলো পূর্ণবর্গ নয়, যেমন পূর্ণবর্গ ছিল কত, √9, √25, এইগুলো বাদে
অন্য যেসব স্বাভাবিক সংখ্যার বর্গমূল করলে সেগুলো হচ্ছে কি অমূলদ সংখ্যা হবে, যেমন √32। এটি কি পূর্ণবর্গ নয় এমন একটি সংখ্যা, এটার বর্গমূল করলে যে উত্তরটি বের হবে সেটি হচ্ছে কি, বা এই √32 এটি হচ্ছে কি অমূলদ সংখ্যা, পূর্ণবর্গ নয়। ঠিক আছে, প্রথম শর্ত হচ্ছে। তারপরে দ্বিতীয় শর্ত হচ্ছে দশমিক বিন্দুর সংখ্যা অসীম হলে তা অমূলদ সংখ্যা হবে। দশমিক বিন্দুর সংখ্যা কি হবে? অসীম হলে। অসীম, দেখেন চলতেই আছে, অসীম, একই রকম না কিন্তু একই রকম না কিন্তু অসীম। দশমিক বিন্দুর সংখ্যা 634 634 673 হিজিবিজি থাকবে এরকম, কিন্তু অসীম, সেটি হচ্ছে কি তাহলে অমূলদ সংখ্যা। অমূলদকে দশমিকে প্রকাশ করলে তা অসীম হয় কিন্তু পৌনঃপুনিক হয় না। পৌনঃপুনিক অর্থাৎ একই রকম হয় না। যেমন √2 কে আমরা যদি দশমিকে প্রকাশ করি, অমূলদকে দশমিকে প্রকাশ করলে 1.4142 মানে চলতে আছে, কিন্তু এটা কি হবে না? পৌনঃপুনিক বা একই রকম হবে না। তারপরে এই যে √3 3 কিউব রুট কিউব 11, এই যে এটাকে যদি আমরা প্রকাশ করি তাহলে এটা এরকম মান হবে, যেটা কি হবে? অসীম হবে সেটার মান, সেটাও একটি কি অমূলদ সংখ্যা হবে। তারপরে পায়ের মান যেটা আছে, পায়ের মান তো রানিং চলতে আছে 3.14161 এরকম চলতে আছে, তাহলে কি হবে? পায়ও একটি অমূলদ সংখ্যা। √3 মান কত? 1.732 মানে চলতে আছে হিজিবিজি আকারে, তাহলে √3 একটি কি অমূলদ সংখ্যা। মনে রাখবেন, অনেক সময় দিয়ে দেয় পায়, আপনারা কিন্তু অনেক সময় এগুলো বইয়ে পড়ার সময় বা ম্যাথ করার সময় খেয়াল করেন না যে পায় কি। হ্যাঁ, অপশনে যদি পায় থাকে তাহলে কি পায় একটি অমূলদ সংখ্যা হবে কিন্তু। তারপরে 4 নম্বর টার্মে বলছে যে কোনো মৌলিক সংখ্যার বর্গমূল বা ঘনমূল অমূলদ সংখ্যা হয়। যে কোনো মৌলিক সংখ্যার বর্গমূল বা ঘনমূল অমূলদ সংখ্যা হয়। যেমন 2 একটি মৌলিক সংখ্যা, তাহলে 2 এর বর্গমূল কত হবে? 1.4142 এরকম একটা মান বের হবে, তাহলে কি এটা একটি কি অমূলদ সংখ্যা। হ্যাঁ, ঘনমূল মানে কি? এই যে এই চিহ্নটা ঘনমূল বলে। 2 এর উপরে এই চিহ্নটা যদি দেওয়া যায়, মানে √এর উপরে 3 যদি দেওয়া যায়, তাহলে সেটি একটি কি অমূলদ সংখ্যা। তাহলে কি বলছে? যে কোনো মৌলিক সংখ্যা বলছে কিন্তু, যে কোনো মৌলিক সংখ্যার বর্গমূল বা ঘনমূল অমূলদ সংখ্যা হয়। তারপরে একবারে ফাইনাল 5 নম্বরে কি বলছে? যে দশমিকের পরের অঙ্কগুলো যদি কারোর সাথে কারোর মিল না থাকে, ওই যে একই কথা বারবার বলে বোঝানো হচ্ছে সহজ করে, যে দশমিকের পরের অঙ্কগুলো যদি কারোর সাথে কারোর মিল না থাকে এবং চলতেই থাকে, তাহলে তা অমূলদ সংখ্যা হবে। সবচেয়ে বেসিক রুলস এটা হচ্ছে যে দশমিকের পরের সংখ্যা যদি কারোর সাথে কারোর মিল না থাকে এবং চলতেই থাকে, তাহলে সেটি কি হবে? অমূলদ সংখ্যা হবে। সো ভিউয়ার্স, বাস্তব সংখ্যা খুবই সিম্পলিভাবে এখানে শেষ করছি। বাস্তব সংখ্যা আপনারা বিভিন্ন বইয়ে অনেকগুলো পাবেন। এত পড়ার অনেক সময় আমাদের ধৈর্য থাকে না, বা সেভাবে ওর ভিতর থেকে আমাদের এত প্রশ্নগুলো করা হয় না। যেখান থেকে প্রশ্নগুলো করা হয় একবারে বেসিক যেগুলো জানতেই হবে, সেগুলো আমি এখানে তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা এগুলো ভিডিওটা বারবার দেখবেন, তাহলে আপনাদের এগুলো আয়ত্তে চলে আসবে। সবাই ভালো থাকবেন। পরের পর্বে আপনাদের অন্য কোনো চ্যাপ্টার নিয়ে হাজির হব। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।